থাকবে। কোন ভোটে অনিয়ম করেন, কোম্পানিগঞ্জের মাটি থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। নির্বাচনে কারচুপির বিরুদ্ধে হুঁশিয়ারি কাদের মির্জার, ব্যক্তির মন্তব্যে অর্জন ম্লান নয় বললেন এমপি একরাম। উত্তাপে শেষ হলো পৌর প্রচারণা। ৬২ জনের সাথে পিকে হালদারের লিঙ্ক পেল দুদক। ১,০৫৭ কোটি টাকা জব্দ। বিদেশে সম্পদ গড়া বাংলাদেশিদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। জনগণের আস্থা আছে বলেই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে পারছে সরকার। সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ৫ বছরে দেশে এসি বিস্ফোরণে নিহত প্রায় ১০০ মানুষ, আহত ১৫০-র বেশি। নিম্নমানের উপাদান আর কাঠামোই দায়ী। করোনায় দেশে নতুন করে দারিদ্র্য সীমায় ঢুকেছে ১.৫ কোটি মানুষ। ২৬ জানুয়ারির মধ্যে আসছে ভ্যাকসিন, প্রথমে প্রয়োগ ৫৫ বছরের বেশি বয়সীদের। ব্রিজে ফাটল দেখা দেয় ঢাকা আরিচা মহাসড়কে একমুখী যান চলাচল। দীর্ঘ জটে সীমাহীন ভোগান্তি, হেঁটে গন্তব্যের পথে হাজার মানুষ। এবং দ্বিতীয়বারের মতো কংগ্রেসে অভিশংসিত ট্রাম্প, পূর্ণ মেয়াদ শেষে ক্ষমতা ছাড়ার ঘোষণা। বিদায় বেলাও ইরানের উপর নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ তেহরান। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে আমি আফসারউদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এছাড়াও থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব আলোকসজ্জার খবরও। বিস্তারিত সংবাদে যাব। শুরুতেই বসুরহাট পৌর নির্বাচনের খবর। ষোলোই জানুয়ারি অনুষ্ঠেয় বসুরহাট পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। ভোটে কারচুপি হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সকালে এক নির্বাচনী পথসভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন কাদের মির্জা। এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করতে পারে, আপনারা সাবধান থাকবে। যারা প্রিসাইডিং পুলিং অফিসারের দায়িত্বে আছেন, কোন অনিয়ম যদি ভোটে হয়, কোন রক্ত যদি এখানে ঝরে, কোন ভোটে কারো কর্তৃক পরিচিত হয়ে কারো থেকে সুবিধা নিয়ে যদি জাল ভোট, কোন ভোটে অনিয়ম করেন, কোম্পানিগঞ্জের মাটি থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সাম্প্রতিক সময়ে সত্য বচন দিয়ে রাজনীতিতে আলোচনার শীর্ষে আসা নোয়াখালীর বসুরহাট পৌরসভার চেয়ারম্যান প্রার্থী কাদের মির্জার বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন নোয়াখালী সদরের এমপি একরামুল করিম চৌধুরী। নিউজ 24-কে তিনি বলেন, কোনো ব্যক্তি বিশেষের কথা শেখ হাসিনার অর্জনকে ম্লান করতে পারবে না। তিনি যে ভাষায় জাতীয় নেতাদের নিয়ে কথা বলেছেন তা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের নোয়াখালীর নেতা ওবায়দুল কাদের, এদের বাইরে কারো কোনো অবস্থান নেই। আমরা যারা রাজনীতি করছি, আমরা সব কিন্তু শক্তি কিন্তু আমাদের ওই দুইজন। অনেকে অনেক ভাষায় কথা বলে, এটা হয়তো প্রতিহিংসা বা হিংসাপরায়ণের কোনো ব্যাপার আছে বা পারিবারিক কোনো ব্যাপার আছে। পারিবারিক জিনিসটাকে উদ্ঘাটন করে গোটা দেশটাকে আলোচিত করা, এটা সমুচিত না। আমাকে বা বিভিন্ন এমপিকে জড়িয়ে, এমপি তো একটা ইউনিয়নের চেয়ারম্যানের তুল্য নয়, এমপি তো অনেক বিশাল ব্যাপার। কিন্তু যাচ্ছে তার সেটা হেটা এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো একটা সময় হয়তো উনি ওনার ভুলটা বুঝতে পারবেন। কী কারণে এইভাবে সবাইকে মিলে, আমাদের হানিফ ভাই উচ্চ পর্যায়ের নেতা, আমরা তাকে প্রচণ্ড সম্মান করি, সে নেতাকে নিয়ে আহমেদ ভাই, সেই নেতাকে নিয়ে, এগুলো আসলে উচিত না। এমনকি আমাদের নেত্রীকে নিয়েও কথা বলে এবং আমাদের কাদের ভাইকে কথা বলে,
এটা আসলে কি লক্ষণ আমার বোধগম্য না। তবে আমরা নোয়াখালী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। একজন দুজনের জন্য এটা আপনারা এটা ভাবেন না যে নোয়াখালী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ না। তবে আমি এটুকু বলতে পারি, আওয়ামী লীগের জয়ের জন্য শেখ হাসিনার নির্দেশে আমাদের যা যা করার দরকার আমরা আওয়ামী লীগকে জিতানোর জন্য চেষ্টা করব। এবার পৌর নির্বাচনের খবর। দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময়ে পার করেছেন প্রার্থী ও সমর্থকরা। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শেষ হয় সব ধরনের প্রচারণা। শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। ২৮ পৌরসভায় ইভিএমে এবং বাকি ৩১টিতে ভোট হবে ব্যালটে। বৃহস্পতিবার মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকারের মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ভোট স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে দুদিনে চট্টগ্রাম ও ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন ৩ জন। পিকে হালদারের ১,০৫৭ কোটি ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। বৃহস্পতিবার দুদক কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দুদক সচিব জানান, পিকে হালদারের সাথে ৬২ ব্যক্তির যোগাযোগের তথ্য পেয়েছে দুদক। এছাড়া পাচার করা অর্থে কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন এমন বাংলাদেশিদের পরিচয় জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। আমরা ইতিমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। মোটামুটি জানা যায় যে ৬২ জন ব্যক্তির সাথে লিঙ্কের সূত্র পাওয়া যায় এবং তাতে এই পর্যন্ত আমরা ১,০৫৭ কোটি ৮০ লক্ষ টাকা ফ্রিজ করেছি বিভিন্ন জায়গায়। একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে সেই সূত্রে। এখন তাকে জিজ্ঞাসাবাদ, এখন তো তাকে রিমান্ড চাওয়া হয়েছে, রিমান্ড পেয়েছেন। রিমান্ড জিজ্ঞাসাবাদ শেষে ৩ দিন হয়ে গেলে আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উপর জনগণের আস্থা আছে বলে এই দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে। সামাজিক নিরাপত্তা ভাতা প্রদানে ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, ভাতা প্রদান কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে প্রকৃত অসচ্ছলরা এই সুবিধা পাচ্ছেন। শাহ আলী জয়ের রিপোর্ট। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে সরকার। ভাতার সুবিধা পাচ্ছেন প্রায় ৮৯ লাখ মানুষ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের জীবনকে উৎসর্গ করে সামাজিক নিরাপত্তা ও তৃণমূলের অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পূর্বাপর তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ একেবারে নিজেকে অপান্ত মনে না করে। সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে, রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে, সেটাই আমরা করতে চাই। কারণ আমি যেদিন প্রথম প্রধানমন্ত্রীর শপথ নিই সেদিনই বলেছিলাম যে আমি দেশের মানুষের সেবক হিসেবে কাজ করব। প্রধানমন্ত্রী তো আর কিছু না, প্রধানমন্ত্রী তো আমার কাছে এটা যে আমি কাজ করবার সুযোগটা পাচ্ছি, কাজ করার ক্ষমতাটা পাচ্ছি। নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করেন সরকার প্রধান। তবে শুধুমাত্র ভাতার উপর নির্ভরশীল না হয়ে অন্য কাজ করারও তাগিদ দেন তিনি। যে সমস্ত ভাতাগুলি দিচ্ছি এটার জন্য যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেবো তার হাতে পৌঁছায়, মাঝে যেন আর কেউ না থাকে। তাদের অর্থটা তাদের হাতে যাবে, তারাই পাবেন এবং তাদের যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবেন। সেটুকু যেন আমরা করতে পারি, সেটার ব্যবস্থা আমরা বহু দীর্ঘদিন ধরে আমরা এটা চেষ্টা করে যাচ্ছিলাম। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই ব্যবস্থাটা আপনারা নিয়েছেন। কার্যক্রমের উদ্বোধন করে প্রাথমিক পর্যায়ে চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনার সুবিধাভোগীদের সঙ্গে আলাপ করেন
প্রধানমন্ত্রী। The woods are lovely, dark and deep. I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, ভ্যাকসিন দেওয়ার জন্য ৪২,০০০ কর্মী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে প্রস্তুত করা হচ্ছে ভ্যাকসিন সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের অবগত করেন। জানান, কোভ্যাক্সিন আনতে পারলে প্রায় ৫ কোটি লোককে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। এছাড়া কোভ্যাক্সিন থেকে ফাইজারের ভ্যাকসিন বাংলাদেশ পাবে বলেও জানান। ২৫ বা ২৬ জানুয়ারি ভ্যাকসিনের প্রথম লট আসবে বলেও জানান মন্ত্রী। আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য ৪২,০০০ কর্মীকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, যার মধ্যে টেকনোলজিস্ট আছে, নার্স আছে, মিডওয়াইফ আছে, ভলান্টিয়ার্স আছে। এইসব মিলে প্রায় ৪২,০০০ লোককে ট্রেনিং দেওয়া হয়েছে যারা ভ্যাকসিন দিবে। করোনায় নতুন করে ১.৫ কোটি মানুষ দারিদ্র্য সীমায় প্রবেশ করেছে বলে হিসেব তুলে ধরেছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। করোনা ফাউন্ডেশনের ভূমিকা শীর্ষক এক অনলাইন আলোচনায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তাগিদ দেন বক্তারা। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে রয়েছে সরকার। সুলতান আহমেদের রিপোর্ট। অদৃশ্য করোনা ভাইরাস কেড়ে নিয়েছে বহু মানুষের জীবন, তার সাথে মানুষের জীবিকার উপরেও এঁটে দিয়েছে বড় শঙ্কা। গেল বছর সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এক হিসেব তুলে ধরে জানিয়েছে, দেশে নতুন করে দরিদ্র হয়েছে ১,৬৪,০০,০০০ মানুষ। অবশ্য লকডাউন পরিস্থিতি কাটিয়ে এখন স্বাভাবিক হয়েছে পুরো দেশ। এর মধ্যেও আরেক সরকারি সংস্থা PKSF এর জরিপে উঠে এসেছে, নতুন করে দারিদ্র্য সীমায় প্রবেশ করেছে ১.৫ কোটি মানুষ। আলোচনা অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্তে PKSF এর সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, পিছিয়ে পড়া মানুষের জন্য এখন প্রয়োজন বাড়তি ঋণ সহায়তা। গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্রতরা তারা কিন্তু এই ফান্ডটা পেয়ে আবার তারা উঠে দাঁড়াতে পেরেছে। সবসময় সরকারের যে নির্দেশনাগুলো মেনে আমরা কিন্তু মানুষের পাশে ছিলাম এবং কাজ করার আমরা চেষ্টা করেছি। আর দারিদ্র্য সীমায় প্রবেশ করা এই মানুষগুলোকে সরকারি নজরদারিতে আনার কথা বলেন PKSF চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান। মানুষকে সচেতন করতে হবে, মানুষকে স্বাবলম্বী হতে হলে তাদের সচেতন হতে হবে প্রথম। তো এই সচেতনতার দিকে আমরা বিশেষ করে জোর দিয়েছি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, করোনা মোকাবেলায় সাহসী ভূমিকা রেখেছে সরকার। দরিদ্র মানুষের কল্যাণেও কাজ করে যাওয়ার কথা বলেন তিনি। আমাদের দেশে অনেকে আশঙ্কা করেছিল করোনার শুরুতে হাজার হাজার মানুষ রাস্তায় লাশ পড়ে থাকবে, হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে, কিন্তু অনাহারে একজন মানুষও মৃত্যুবরণ করেনি। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অত্যন্ত বলিষ্ঠভাবে ভূমিকা পালন করেছে করোনা মহামারী মোকাবেলা করার ক্ষেত্রে। এছাড়া যারা প্রান্তিক পর্যায়ে কাজ করছে তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের দাবি করেন বক্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। গত ৫ বছরে দেশে এসি বিস্ফোরণে মারা গেছেন প্রায় ১০০ মানুষ, পুড়েছেন ১৫০-র বেশি। এসির ব্যবহার যত বাড়ছে ততই উদ্বেগজনক হারে বাড়ছে বিস্ফোরণের ঘটনা। বুয়েটের বিশেষজ্ঞরা জানান, এসিতে ব্যবহৃত রেফ্রিজারেন্ট কার্বন লিকেজ হলেই ঘটছে বিস্ফোরণের মতো ঘটনা। ফলে নিম্নমানের এসি ব্যবহারকেই দায়ী করেন তারা। এসি বিস্ফোরণের কারণ কি আছে সে বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। গরমে স্বস্তির জন্য অফিস কিংবা বাসস্থানে এখন যত্রতত্রই বাড়ছে এর ব্যবহার। সম্প্রতি রাজধানী সহ দেশজুড়ে এসি বিস্ফোরণজনিত দুর্ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। যে যন্ত্রটি মানুষকে কাছ থেকে প্রশান্তি দেয়, সেটির ভয়াবহ বিস্ফোরণ মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিণত করে আশপাশের স্থাপনা। মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ। কেবলগুলি টেস্ট হচ্ছে, কিন্তু এসি কিন্তু টেস্ট হচ্ছে না। আগেও এসি গুলি কিন্তু প্রপার জায়গা থেকে আসতো, জাপান থেকে আসতো, থেকে আসতো, যেহেতু কম বিক্রি হতো। এখন আপনি জাপানি কোম্পানির হয়তো বলতেছে, কিন্তু সবগুলি কিন্তু চাইনিজ অথবা সিল লগোটা লাগানো হলো, সে শার্প লাগানো, আসলে শার্পের জিনিসই না।
সম্প্রতি নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে মারা যায় 16 জন। বার্ন ইনস্টিটিউটের এক পরিসংখ্যান বলছে গত 5 বছরে প্রায় 100-রও বেশি মানুষ মারা গেছে শুধু এসি বিস্ফোরণে। বিশেষজ্ঞরা বলছেন প্রথম দিকে এসির রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার হতো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। এই গ্যাস ব্যবহার নিষিদ্ধ হয় এখন ব্যবহৃত হচ্ছে R22 ও হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। রেফ্রিজারেন্টের এই গ্যাস ধার্য বস্তু, তাই এসির লিকেজ থাকলে যে কোনো সময় ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। এসির এখনকার যে রেফ্রিজারেন্টটা ইউজ হয় এটা আগের রেফ্রিজারেন্ট থেকে আলাদা। R22 এটাই হচ্ছে এখন বেশি ইউজ হয় R22। এটা যেহেতু এটা ফ্লেম বেড়ে যখন লিক করে এসিগুলোতে জমা হয়, এখানে যদি কোনো কারণে কোনো হট সারফেস পায় এটা ইগনাইট করে যায়। বিস্ফোরণ থেকে বাঁচার উপায়ও বললেন এই বিশেষজ্ঞ। এটা রেগুলার একটা মেইনটেনেন্স শিডিউল আছে প্রত্যেকটা জিনিস। ওই শিডিউল এসে মেইনটেনেন্স চেক করতে হবে, এটাকে যাতে কোথাও গ্যাস জমে না যায়, যদি লিক না করে এগুলো দেখতে হবে। তাই এসির বিস্ফোরণ থেকে নিজেকে বাঁচাতে মানসম্মত এসির ব্যবহার ও তার রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দেওয়ার বিশেষ তাগিদ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সাভারের সালেপুর ঢাকা আরিচা মহাসড়কে পাশাপাশি দুটি সেতুর একটির নিচের গার্ডারে ফাটল দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা থেকে এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। নাজমুল হুদার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 90-এর দশকে সালেপুরে তুরাগ নদীর ওপর পূর্ব ও পশ্চিম পাশে পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। পূর্ব পাশে সেতুর ব্যবহার হয় রাজধানীতে যানবাহন প্রবেশের জন্য, আর পশ্চিম পাশের সেতু বের হওয়ার জন্য। বুধবার পূর্ব পাশের সেতুর নিচের গার্ডারে ফাটল দেখা দেয় বুধবার সন্ধ্যা থেকে এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই অবস্থায় সালেপুর সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রী ও চালকদের। পণ্য পরিবহন ট্রাক আটকে থাকায় ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। অনেক গাড়ি যানজটের জন্য বসে আছে, অনেক গাড়ি চলতেছে না, অনেকের সমস্যা ভাই। হাইটে আসতেছে, হামিদপুর থেকে হাইটে আসতেছে, এদিকে হামিদপুর পর্যন্ত জাম লেগে গেছে। এই আরিচা মহাসড়ক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। অফিস আদালত সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ হয়ে। সংশ্লিষ্টরা বলছেন বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মেরামত কাজ চলছে। কি আছে এই ব্রিজের উপর দিক দিয়ে, এই কারণে ব্রিজের উপরে আমরা গাড়ি চলাচলটাই বন্ধ করে দেওয়া হয়েছে। তো খুব তাড়াতাড়ি হয়তো ব্রিজের কাজ শেষ হলে আমরা এটা শুরু করে দিতে পারি। তবে জনদুর্ভোগ কমাতে বিকল্প পথে রাজধানীর পাশের বেড়িবাঁধ হয়ে যান চলাচলের পরিকল্পনা করছে সড়ক ও জনপথ বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান দাদাভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বুধবার রাতে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগেই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন আছেন। ঢামেক হাসপাতালের লিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল হানিফ টাবলু জানান, সিরাজুল ইসলাম খানের জন্য বোর্ড গঠন করা হয়েছে। 3 দিন যাবৎ তার ঘুম আসছিল না, তবে উনি এখন ভালো আছেন। দেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সক্রিয় 9 সদস্য আত্মসমর্পণ করেছেন। র্যাব সদর দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের কাছে বৃহস্পতিবার সকালে তারা আত্মসমর্পণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি জঙ্গিদের তাদের পরিবারের হাতে তুলে দেন। র্যাব জানায়, বিশ্বের অন্যান্য দেশের মতো জঙ্গিদের সঠিক প্রক্রিয়ায় ডি-রেডিক্যালাইজেশন করে জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে কাজ করেছেন তারা। দীর্ঘ সময় কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের উগ্র আদর্শকে ধ্বংস করা হয়েছে। আত্মসমর্পণ করা জঙ্গি সদস্যদের মধ্যে আছেন জেএমবির 6 জন ও আনসার আল ইসলামের 3 জন সদস্য। যারা ভুল করে ফেলছে কিংবা ভুল পথে চলে যাচ্ছে তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও তাই। আমরা সেই জন্য র্যাব ডিরেগুলাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কাউন্সিল যে করেছে সেটাকে আরও শক্তিশালী করে
তার মাধ্যমে আমরা সবাইকে রিহ্যাবিলিট করার জন্য আমরা প্রচেষ্টা থাকবে, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ও মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। সেখানে উপস্থিত তার সহকর্মী ও পরিবারের পক্ষ থেকে 4টি দাবি তুলে ধরা হয়। তারা ফারদিন ইফতেখার দিহান ও তার সঙ্গীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া ভিকটিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ভিকটিমকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তির দাবি জানান। সর্বশেষ সরকার কর্তৃক দেশের পথে ঘাটে নারীর জন্য নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার 7ম দিন আজ নগরীর অলিগলিতে প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিন নগরীর আগ্রাবাদ ও ডাবলমুরিং ঈদগাহ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। মেয়র নির্বাচিত হলে প্রত্যেকটি ওয়ার্ডে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন প্রচারণা চালান নগরীর বাদামতলী, দেওয়ানহাট ও আগ্রাবাদ এলাকায়। নির্বাচিত হলে 5 বছরের প্রতিটি দিন নগরবাসীর জন্য কাজ করবেন বলে জানান তিনি। এছাড়া নগরীর সবকটি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা সমান তালে প্রচারণা চালাচ্ছেন। 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানে ভীতিকর একটা অবস্থা সৃষ্টি করে নির্বাচনের এই পরিবেশটাকে অসুন্দর করতে চাচ্ছে, ব্যাহত করতে চাচ্ছে। সুষ্ঠু নির্বাচন চাই এবং নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হোক এরকম কোনো কাজে আমাদের কেউ লিপ্ত নেই। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর শাশুড়ির করা নির্যাতন ও ধর্ষণ মামলায় ছেলে কারাগারে আর মেয়েকে 3 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠান আদালত। এরপরও সম্পর্কে ফাটল ধরেনি বিন্দুমাত্র। প্রায় 1 বছর পর হাইকোর্টের নির্দেশে স্ত্রী ও 3 মাসের শিশু সন্তানকে ফেরত পেলেন চাঁদপুরের কামাল মজুমদার। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। প্রেমের সম্পর্কের জেরে চাঁদপুরের কচুয়ার শেগুফতা ইয়াসমিন ও কামাল মজুমদার আদালতের মাধ্যমে বিয়ে করেন 2019 সালের 28 ফেব্রুয়ারি। কিন্তু সে বিয়ে না মেনে মেয়ের পরিবার ছেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করে। বিষয়টি আদালতে আসলে উভয়ের সম্মতিতে বিয়ের কথা জানান কামাল ও ইয়াসমিন। কিন্তু আইন অনুযায়ী মেয়ের বিয়ের বয়স না হয় ছেলেকে কারাগারে ও মেয়েকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠান চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ সময়ের মধ্যে 3 মাসের অন্তঃসত্ত্বা হন শেগুফতা। কিন্তু দমে যাননি এই দম্পতি। জামিন পাওয়ার পর কামাল স্ত্রীকে ফিরে পেতে আদালতের শরণাপন্ন হলে বিচারিক আদালত সে আবেদন নামঞ্জুর করেন। কিন্তু এ সময়ের মধ্যে শেগুফতার গর্ভে থাকা সন্তান জন্ম নিয়েছে। এরপর স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে হাইকোর্টের শরণাপন্ন হন কামাল। এ বিষয়ে শুনানি নিয়ে 3 মাসের সন্তান সহ স্ত্রীকে স্বামীর জিম্মায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন আদালত। ভালোবাসার কারণে স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, বাট একটা বাচ্চা, এটা অত্যন্ত পেইনফুল আমাদের জন্য যে সে তার এই গার্জিয়ানদের ভুল বোঝাবুঝির কারণে তাকে একটি বন্দিশালায় তার জন্মগ্রহণ করতে হয়েছে। আদেশের পর সদ্য বাবা হওয়া কামাল মজুমদার জানান, বহু কষ্টে পাওয়া স্ত্রী সন্তানকে কখনো কষ্ট পেতে দিবেন না। চাইতেছি যে আমি এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, আমার ফ্যামিলির সঙ্গে আমি সুখে শান্তিতে থাকতে চাই। আর ভবিষ্যতে যদি ওনাদের পক্ষ থেকে কোনো রকম কোনো ঝামেলা যদি না আসে, সেটাই আর কি, আর কোনো কিছু না। শ্বশুরবাড়ির হয়রানির শিকার হলেও বাকি জীবন স্ত্রী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে চান কামাল মজুমদার। কোনো ঝামেলা না করার আমি এই মামলা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। 12.5 কেজি সিলিন্ডারের গ্যাসের দাম 600 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা করতে চায় সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড। আর বেসরকারি কোম্পানিগুলো ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1259 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে শুরু হওয়া বিইআরসির গণশুনানিতে এসব প্রস্তাবনা তুলে ধরা হয়। তবে কমিশনের কারিগরি মূল্যায়নের কমিটি সরকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিলেও কমানোর পক্ষে সুপারিশ করে বেসরকারি কোম্পানির ক্ষেত্রে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সারা দেশে পরিবেশ বান্ধব এই জ্বালানির ব্যবহার ও জনপ্রিয়তা বাড়ছেই। হিসাব বলছে দেশে এই গ্যাসের চাহিদা প্রায় 10 লাখ মেট্রিক টন, যার প্রায় শতভাগই আমদানি নির্ভর। এলপিজির প্রায় 98% যোগান দিয়ে আসছে বেসরকারি খাত। বাসাবাড়িতে এই গ্যাস বিতরণ করছে দেশীয় 28টি প্রতিষ্ঠান, যেখানে 12 কেজি সিলিন্ডার খুচরা পর্যায়ে রাখা হয় 950 থেকে 1000 টাকা। তবে বেশ কয়েক মাস ধরে গ্যাসের প্রধান উপাদান বিউটেন এবং প্রোপেনের দাম বাড়ায় বেড়েছে কোম্পানিগুলোর আমদানি খরচ। ফলে বিইআরসির গণশুনানিতে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কিছুটা বাড়িয়ে 1259 টাকা করার প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের সাথে মোটামুটি এটা একটা $200 থেকে $700 রেঞ্জের মধ্যে কাজ করে। সো এবং এই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা প্রতি মাসে চেঞ্জ হয়। ডিসেম্বরের পিকচার অনুযায়ী আমাদের প্রপোজাল 1259 একদম প্রান্তিক লেভেলে। আমরা জানি যে ডিসেম্বর থেকে জানুয়ারিতে $80 মতো সিপি বেড়েছে পার টনে। বছরে 15,000 মেট্রিক টন এলপিজি সরবরাহ করে আসছে রাষ্ট্রায়ত্ত দুটি প্রতিষ্ঠান। এতদিন 12.5 কেজির প্রতি সিলিন্ডার গ্যাস 600 টাকায় বিক্রি করলেও পরিচালন ব্যয় বাড়ার দাবিতে তা 700 টাকা করার প্রস্তাব করেছে সরকারি এলপি গ্যাস কোম্পানি লিমিটেড। বাজারে প্রাইস ইত্যাদি বিবেচনা করে আমরা 700 টাকা 12.5 কেজির জন্য আমরা দাম প্রস্তাব করেছি। কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই বাছাই করে বিইআরসির কারিগরি কমিটি সরকারি গ্যাসের দাম 902 টাকা এবং বেসরকারি 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 866 টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। এলপিজি সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী সংগ্রহ করা হয়, যার মধ্যে আছে এলপিজি আমদানির উৎস, এলপিজি আমদানির পরিমাণ, এলপিজি আমদানিতে জাহাজ ভাড়া, প্রিমিয়াম ব্যয়। বিআরসি বাধ্য হয়ে গণশুনানি করছে। মহামান্য হাইকোর্ট 25 আগস্ট 2020 সালে ম্যান্ডেটরি আদেশ দিয়েছিল মূল্যায়ন নির্ধারণ করার ব্যাপারে। সম্মিলন করে এছাড়া খাবার হোটেল কিংবা কারখানায় ব্যবহৃত 35 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 2525 টাকা নির্ধারণের প্রস্তাব করেছে কারিগরি মূল্যায়ন কমিটি। শুনানি শেষে আগামী 24 জানুয়ারি মতামত দেবে বিইআরসি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ মুহূর্তে এসে ক্যাপিটল হিলে হামলার জেরে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন তিনি, যাতে দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন রিপাবলিকান বেশ কয়েকজন নেতাও। প্রস্তাবটি সিনেটে যাবে আগামী 19 জানুয়ারির পর। তবে সিনেটে অভিশংসিত হলে তিনি চিরদিনের জন্যই হারাবেন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গণতন্ত্রের জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্রে আবারও গড়া হলো নতুন রেকর্ড। গেল সপ্তাহে ক্যাপিটল ভবনে হামলার জেরে ফের অভিশংসনের মুখে পড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে তিনিই হলেন মার্কিন ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট যিনি 2 দফায় অভিশংসিত হলেন। মার্কিন স্থানীয় সময় বুধবার ট্রাম্পকে 232-197 ভোটে অভিশংসনের সিদ্ধান্ত নেন কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যরা, যাতে ভোট দেন 10 জন রিপাবলিকান নেতাও। সহিংস বিদ্রোহে উস্কানি দেওয়ার জন্য দায়ী করে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে পাশ হয় প্রস্তাবটি। এদিকে টুইটারে আপলোড করা এক ভিডিওতে সবাইকে ঐক্যবদ্ধ এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে নিজের অভিশংসন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ডেমোক্রেট বা রিপাবলিকান যেই হন না কেন, সহিংসতার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র হচ্ছে আইন কানুনের দেশ। গেল সপ্তাহে যারাই হামলার সাথে জড়িত ছিল সবাইকেই বিচারের আওতায় আনা হবে। তবে প্রতিনিধি পরিষদে পাশ হওয়া এই প্রস্তাব আগামী 19 জানুয়ারির পর যাবে উচ্চকক্ষ সিনেটের শুনানিতে। 100 সদস্যের সিনেটে 2/3 সদস্য সম্মতি দিলেই রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হবেন ট্রাম্প। তবে শুনানির একদিন পরেই শপথ নেয়ার কথা নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের। আর এই শুনানি প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্তই হয়তো নিজ পদে থাকবেন ট্রাম্প। নিবিড় আমিন, নিউজ 24। বিদায়বেলাতেও ইরানের উপর ফের নিষেধাজ্ঞা আরোপ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার দেশটির 2টি ফাউন্ডেশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তার প্রশাসন। আর ক্ষমতার শেষ মেয়াদেও প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে চটেছেন তেহরান। এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ট্রাম্পের অসম্মানজনক বিদায়ে উল্লসিত ইরানি জনগণ। আসমাতুল ডেস্ক রিপোর্ট।
প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আছে 1 সপ্তাহেরও কম, কিন্তু এই অন্তিম সময়েও ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রশাসন। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নকারী একটি ফাউন্ডেশন এবং আস্তান কুদস রাজাভি নামের আরেকটি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি তাদের সহযোগী প্রতিষ্ঠানের উপরেও এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞায় তাদের সম্পদ জব্দ করার নির্দেশনা রয়েছে, এমনকি যারা এই ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হুঁশিয়ারি দেন, সব কাজেরই পাল্টা প্রতিক্রিয়া রয়েছে। বুধবার তেহরানে এক বক্তৃতায় তিনি বলেন, বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্বৈর শাসকের পতনের অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। বলেন, ট্রাম্পের এমন লজ্জাজনক বিদায়ে উদ্বেলিত ইরানি জনগণ। ট্রাম্প প্রশাসনের অপমানজনক বিদায় প্রমাণ করছে বল প্রয়োগ, বর্ণবাদ ও আইন লঙ্ঘনের পরিণতি ভালো হয় না। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল 4 বছরে ইরানের বিরুদ্ধে 15,000-এর বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আসমাতুলি, নিউজ 24। এবার খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাট বলে ফ্লপ থাকলেন সাকিব আল হাসান। বল হাতে পাননি, উইকেটের দেখা, ব্যাটিংয়ে নেমে করেছেন মোটে 9 রান। তবে প্র্যাকটিস ম্যাচে রান পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাইম শেখ আর আফিফ হোসেন। আর বল হাতে সফল ছিলেন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম আর আলামিনরা। প্রথম প্রস্তুতি ম্যাচের বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ। ভক্তদের নজরে যতই থাকুক পুরো দল, ফোকাসে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান। এখন প্রশ্ন হলো, এই প্রত্যাশায় কি অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে সাকিবের? তা না হলে মাঠে ফেরার পর থেকে কেনই বা এত মলিন দেশসেরা এই অলরাউন্ডার? বিকেএসপিতে বৃহস্পতিবার ছিল প্রথম প্রস্তুতি ম্যাচ। সাকিব এক কথায় হতাশই করেছেন। প্রথমে বল হাতে 6 ওভারে 31 রান দিয়ে থাকলেন উইকেট শূন্য। পরে ব্যাট হাতে করলেন মাত্র 9 রান। সাকিবের হতাশার দিনে প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ। টস হেরে ব্যাট করতে নামা তামিমদের একাই ধসিয়ে দিয়েছেন তরুণ এই পেসার। তুলে নেন 4 উইকেট। সাথে শরীফুল আর আল আমিনের দাপুটে বোলিংয়ে 16 বল বাকি থাকতে 161 রানে অল আউট হয় তামিম একাদশ। জবাবে ব্যাট করতে নেমে 19 বল হাতে রেখেই 5 উইকেটের সহজ জয় তুলে নেয় মাহমুদুল্লাহরা। ক্যাপ্টেন নিজে অপরাজিত থাকেন 51 রানে। রিয়াদের পরে সর্বোচ্চ 43 রান করেন নাইম শেখ। ম্যাচ শেষে মাহমুদুল্লাহ জানালেন, প্রস্তুতি হয়েছে ভালো, দিনটা ছিল বোলারদের। প্রস্তুতি ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা বেশ পজিটিভ এই সিরিজের ব্যাপারে। আই থিঙ্ক ইনশাল্লাহ উইল প্লে সাম গুড ক্রিকেট। সাকিবের রান আউটটা এটা আনফর্চুনেট হয়ে গেছে। নন স্ট্রাইকার ব্যাটসম্যানের গায়ে বলটা লেগে বলার কাছে চলে গেছে, বাট নর্মালি থাকলে হয়তো এটা ইজি রানই হতো। শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ফের মাঠে নামবে টাইগাররা। পার্থ বণিক, নিউজ 24। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে সীমিত পরিসরে মাঠের অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মিরপুর হোম অফ ক্রিকেটে বৃহস্পতিবার সকালে অনুশীলন শুরু করে ক্যারিবীয়রা। দিনের শুরুতে টেস্ট দলের ডাক পাওয়া ক্রিকেটাররা স্ট্রেচিংয়ের পাশাপাশি আলাদা সেশনে নিজেদের ঝালিয়ে নেন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে। এরপর দুপুরে অনুশীলন শুরু করে ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। এর আগে টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ সহ প্রায় 40 জনের বহন নিয়ে ঢাকায় আসে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম 3 দিন হোটেল কক্ষে থেকে দুবার করোনা পরীক্ষার পর নিজেদের মধ্যে অনুশীলনের ছাড়পত্র পেয়েছেন ক্যারিবীয়রা। পুরো দমে অনুশীলন শুরু করতে তাদের অপেক্ষা করতে হবে আরও 4 দিন। চার ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ও শেষটিতে শুক্রবার মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারত। ব্রিসবেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। সিরিজে একটি করে জয় রয়েছে উভয় দলের, আর বাকি একটি টেস্ট হয়েছে ড্র। তাই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে শেষ টেস্ট। ব্রিসবেনে 1988 সালের পর থেকে কোনো টেস্ট হারেনি অজিরা। ফলে ভেন্যুতে বাড়তি সুবিধা থাকছে তাদের জন্য। এদিকে সিরিজ জয়ে মরিয়া ভারতও।
অন্যরকম এক খবর দিয়ে শেষ করব এখনকার সংবাদ। আকাশ জুড়ে রং বেরঙের ঘুড়ি আর বর্ণিল আলোকসজ্জা, সাথে আতশবাজির খেলা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব দিনভর উদযাপিত হয়। এই উৎসব প্রাচীন ঐতিহ্যের ধারাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান দক্ষিণের মেয়র, আর সাধারণ মানুষ বলছেন সার্বজনীন উৎসব ছড়িয়ে পড়ুক সবখানে। শেখ জালালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। পৌষের শেষ বিকেলে পুরান ঢাকার আকাশ শুধুই ঘুড়ির দখলে। উঠছে নানা রঙের ঘুড়ি, সেই সাথে ঢাকাবাসী বিদায় জানাচ্ছে পৌষের শীতকে। এই উৎসবকে বলা হয় পৌষ সংক্রান্তি, ঢাকাইয়া ভাষায় যাকে সবাই সাকরাইন নামে চেনেন, যেখানে প্রতিটি বাড়ির ছাদে সকল বয়সী মানুষের মিলন মেলা। আমরা 1 বছর ধরে ওয়েট করতে থাকি, এই করোনার মধ্যে আমরা এটাকে করতে পারছি, এটাই অনেক আলহামদুলিল্লাহ। করোনার মধ্যে এবারেরটা অনেক জাঁকজমকভাবে হয়েছে, এটার জন্য আমি অনেক হ্যাপি। জীবনের প্রথম সাকরাইন উৎসব পুরান ঢাকায় এসে পালন করছি, তো এখানে মাহল দেখে খুবই ভালো লাগছে। নতুন ঢাকা থেকে সবাই আমাদের সাথে পার্টিসিপেট করতে আসছে এরকম একটা উদযাপন। লাইটিং দেখেছি, ঘুড়ি উড়িয়েছি, আনন্দ করেছি। এই প্রথমবারের মতো এমন সার্বজনীন উৎসবে যোগ দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সারা বিশ্বের কাছে ঐতিহ্যবাহী এই উৎসবকে ছড়িয়ে দিতে চান সিটি মেয়র। আমরা বিশ্বব্যাপীকে জানাতে চাই যে আমরা আনন্দ করতে জানি, উৎসব করতে জানি এবং আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে জানি। যখনই ঢাকার আকাশ জুড়ে ঝুপ করে সন্ধ্যা নামলো, তখনই নতুন এক ঢাকাকে দেখা যায়। দখল নেয় রং বেরঙের আতশবাজি আর ছাদগুলোতে বর্ণিল আলোকসজ্জা। এর পরের সময়টা শুধুই তরুণদের, ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতার ছোঁয়ায় দেশি বিদেশি গানের সাথে নেচে ওঠেন সবাই। দূষিত বাতাসে বসবাসের অযোগ্য ঢাকাই তখন যেন হয়ে ওঠে ঐতিহ্যের ভালোবাসার আর প্রাণের ঢাকা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। আপনারা সাবধান থাকবে, কোন ভোটে অনিয়ম করেন, কোম্পানিগঞ্জের মাটি থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। নির্বাচনের কারচুপির বিরুদ্ধে হুঁশিয়ারি কাদের মির্জার, ব্যক্তির মন্তব্যে অর্জন ম্লান নয় বললেন এমপি একরাম। উত্তাপ শেষ হলো পৌর প্রচারণা। ৬২ জনের সাথে পিকে হালদারের লিঙ্ক পেল দুদক। ১,০৫৭ কোটি টাকা জব্দ। বিদেশে সম্পদ গড়া বাংলাদেশিদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। জনগণের আস্থা আছে বলেই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে পারছে সরকার। সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান